ট্রেনটা স্টেশনে পৌঁছল ঘন্টা 2 লেট করে। পশ্চিমের এক অখ্যাত ছোট স্টেশন। বন্ধু সত্যজিতের আমন্ত্রণে এসেছি। এই অঞ্চলটার মাটির তলায় নাকি প্রচুর খনিজ সম্পদ থাকার সম্ভাবনা। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফে লেখা গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সত্যজিৎ সেন এখানে এসে জায়গাটা পরীক্ষা করতে দেখতে, আর এসেই আমাকে পত্তাঘাত। ওর বাসস্থান মাইল 5 দূরে। স্টেশন থেকে বেরিয়ে 8 মাইলটা এগিয়ে গেলে পড়বে কৃতন্তপুরের জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে আরও মাইলখানিক গেলে টনটনিয়া নামে এক ছোট্ট আদিবাসী গাঁও। সেই গ্রামে তারা তাঁবু খাটিয়ে সত্যজিৎ তার ভূমি পরীক্ষার প্রাথমিক কাজকর্মগুলি করছে। এসব খবর অবশ্য ও চিঠি থেকেই আমরা জানতে পেরেছি। স্টেশন এলাকা থেকে বেরিয়ে এলাম। বৈশাখের অপরাহ্ন। ট্রেনের ভেতর সারাটা দুপুর অসহ্য গরমে কষ্ট পেয়েছি। জঙ্গলের দিক থেকে ভেসে আসা বাতাসে সারা শরীরটা যেন জুড়িয়ে গেল। একটা টাঙ্গা বা রিক্সা পেলে হতো, কিন্তু এই অখ্যাত স্টেশন সব কিছু এখানে পাওয়া যায় না। একখানা গরুর দেখা পাওয়া গেল বটে, কিন্তু গাড়োয়ান কিছুতেই কৃতান্তপুর জঙ্গল পেরিয়ে টনটনিয়া যেতে রাজি হলো না। অগত্যা এক দোকানির কাছ থেকে পথঘাট সম্পর্কে জেনে নিয়ে হাঁটতে শুরু করলাম। বেশি দূর এগোয়নি, বোধহয় মাইল 2 হেঁটেছি। হঠাৎ মেঘের গর্জন শুরু হলো। গর্জনে শাল জঙ্গলের সবুজ পাতায় শিহরণ জাগল। ওপরের দিকে তাকিয়ে দেখি আকাশের নীলিমা অন্তর্হিত। মেঘমেদুর আকাশ শাল জঙ্গল নিয়ে এসেছে অকাল সন্ধ্যার অন্ধকার। ঝড় বৃষ্টি আসন্ন। ঝড় এলো, সঙ্গে বর্ষণ। শালগাছগুলোর মধ্য দিয়ে শোঁশো করে বইতে লাগলো ঝোড়ো হাওয়া, আর বড় বড় ফোঁটার বৃষ্টি এসে কিছুক্ষণের মধ্যেই আমাকে সম্পূর্ণ ভিজিয়ে দিল। জঙ্গলের ভেতর ঝড়ের আগমনের এক নিজস্ব ভয়ঙ্কর সৌন্দর্য আছে, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতো সময় আর মানসিকতা কোনোটাই আমার ছিল না। আমি তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম একটা আশ্রয়ের খোঁজে। কেননা আমি বেশ বুঝতে পারছিলাম যে জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলেছি। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয়ের খোঁজে এগিয়ে যাওয়া তো সম্ভব নয়। একটা বড় অর্জুন গাছের তলায় দাঁড়ালাম। এরই মধ্যে নিজেকে যতদূর সম্ভব ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। 8 ঘন্টা কেটে গেল, কিন্তু ঝড় বৃষ্টিতে আমার কোনো লক্ষণই দেখা গেল না। বৈশাখী সন্ধ্যায় আমার বৃষ্টিস্নাত শরীরটা তখন শীতে কাঁপছে। এরকম অবস্থায় ঝড়ে আন্দোলিত ডালপাতার ফাঁক দিয়ে যখন একটা অনুজ্জ্বল আলো আমার চোখে এসে পড়ল, তখন আমার মনের আনন্দে সহজ অনুমেয়। বৃষ্টি আমার চারপাশে এক কুহেলি ঘেরা পরিবেশ সৃষ্টি করেছে, কিন্তু সেই বৃষ্টি সেই কুহেলি জাল ছিন্ন করে অনুজ্জ্বল আলোকশিখা আমার কাছে নিয়ে এলো এক আশ্রয়ের সংকেত। ঝড় বৃষ্টির দাপট অগ্রাহ্য করে এগুলাম সেই আলোকশিখার উৎস সন্ধানে। মিনিট 5 মধ্যে পৌঁছে গেলাম এই ধূসর প্রস্তর নির্মিত মঠ। আশেপাশে আরও অনেক প্রাসাদ আর মন্দিরের ভগ্নাবশেষের উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপাত দৃষ্টিতেই মনে হয় যে একদা এই মঠের যথেষ্ট গুরুত্ব ছিল। চারপাশের ভগ্ন প্রাসাদ আর মন্দিরগুলো একদা এই মঠকে বেষ্টন করেই ছিল। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। মাঠের আশেপাশে আর কিছু দেখবার সুযোগ আমার হলো না। এগিয়ে গিয়ে মঠের দরজায় ধাক্কা দিলাম। 1 বার 2 বার, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি তখন হি হি করে কাঁপছি। 3য় বার ধাক্কা দেবার পর দরজার ওপাশে অস্পষ্ট পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। শব্দটা স্পষ্টতর হলো, এসে থামলো দরজার ওপাশে। দরজাটা খুলে গেল, আর আমি হলাম এক বিচিত্র মূর্তির মুখোমুখি। মূর্তির হাতের লণ্ঠনেই আমি তার চেহারাটা দেখতে পেলাম। লম্বা রোগা চেহারা, গায়ে রক্ত লাল রঙের আলখাল্লা নেমে এসেছে প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত। মাথায় লম্বা লম্বা চুল, মেয়েদের মতো মাঝখানে সিঁথি, আর লম্বা চুলের গোছা মাথা থেকে নেমে কাঁচ ছড়িয়ে দেহের উপরে ঝুলে লটপট করছে। মুখে আবক্ষ ছুঁচালো দাড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি সদৃষ্ট। কি প্রয়োজন? মূর্তির গলার স্বর শুনে আবার অবাক হলাম।
অত্যন্ত ভদ্র কণ্ঠস্বর। এরকম মূর্তির কাছ থেকে এমন সুমিষ্ট মার্জিত কণ্ঠস্বর যেন আশাই করা যায় না। এই জঙ্গলের ভেতর ঝড় বৃষ্টির মাঝখানে পথ হারিয়েছি, রাতের মতো যদি একটু আশ্রয় দেন। নিশ্চয়ই নিশ্চয়ই। মূর্তি আমাকে কথা শেষ করতে দিল না, বলল, আসুন আসুন আসুন, ভিতরে আসুন, একেবারে যে ভিজে গেছেন। মূর্তির পিছু পিছু ঢুকলাম মঠের মধ্যে। এই ঝোড়ো অমাবস্যায় রাতে কীতান্তপুরের জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন? অতি বড় দুঃসাহসী তো এ সাহস করে না। মূর্তি বলল, যাচ্ছিলাম টনটনিয়ায়। টনটনিয়ায় কেন? আমার এক বন্ধু ওখানে চাকরি নিয়ে এসেছে, ওর আমন্ত্রণে যাচ্ছিলাম। বন্ধু স্টেশনে থাকার কথা ছিল, কিন্তু স্টেশনে তাকে দেখতে পেলেন না, তাই তো? আপনার বন্ধু বুদ্ধিমানের কাজ করেছেন। এই ভরা অমাবস্যার রাতে কেউ কীতান্তপুরের জঙ্গল দিয়ে যাতায়াত করে না। এই খবরটা উনি আপনাকে জানালে আরও বুদ্ধিমানের কাজ করতেন। কথা বলতে বলতে আমরা মঠের ভেতর দিকে যাচ্ছিলাম। মূর্তি কিছুক্ষণ নীরব রইল, তারপর একটু মৃদু হেসে বলল, যাক সে কথা, এবার আমার পরিচয় দিই। আমি হচ্ছি এ মঠের মহান্ত ভৈরব প্রাণান্তক। মঠের অন্যান্যদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তো বটেই আপনাকে সাদরে এই মঠে রাত্রিবাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটা হল ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মহন্ত হাততালি দিলেন, সঙ্গে সঙ্গে ঘরের কোণের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক মূর্তি। এর পোশাক পরিচ্ছদ প্রথম মূর্তিরই অনুরূপ, তবে গায়ের আলখাল্লাটার রং লাল নয়, ধূসর। এ হচ্ছে ব্রহ্মচারী জীবন্তাক। এ আপনার দেখাশোনা করবে, এর সঙ্গে আপনি যান। আমি যখন যাচ্ছি একটু জরুরি প্রয়োজন আছে, পরে আবার দেখা হবে। ঘরের কোণের অন্ধকারের দিকে চলে গেলেন মহান্ত। মহান্তকে ধন্যবাদ জানিয়ে আমি চললাম জীবান্তকের পিছু পিছু। হলঘর পেরিয়ে একটা ফাঁকা বারান্দা, তার এক পাশ দিয়ে উঠে গেছে একটা পাথরের সিঁড়ি। জীবান্তকের পিছু পিছু উঠতে লাগলাম। ওর হাতের লণ্ঠন দেয়ালের গায়ে কেমন সব অদ্ভুত ছায়া ফেলতে লাগলো। এ মঠ নিশ্চয়ই পুরনো। আশপাশে যে সমস্ত প্রাসাদ আর মন্দির এ মঠের সমকালে তৈরি হয়েছিল তা সব কালের কবলে পড়ে ভেঙে চুরে গেছে। সেগুলো এখন সংস্কারের অযোগ্য। দোতলায় উঠলাম। ডান পাশের বারান্দা ধরে খানিকটা এগিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালাম। ব্রহ্মচারী দরজা খুলল। ভেতরে এলাম দুজনে। চমৎকার সাজানো গোছানো ঘর। ঘন জঙ্গলের মাঝখানে এক নির্জন পুরনো মঠে যে এমন একখানা ঘর থাকতে পারে তা বিশ্বাসই হতে চায় না। ঘরের দরজা জানালার লাল রঙের দামি পর্দা, একপাশে একখানা দামি মেহগনি কাঠের সিঙ্গেল খাট, বিছানার উপর চাদর টকটকে লাল রঙের। আর ঘরের ভেতর আলনা, আলমারি ইত্যাদি আসবাবপত্র সাবেকি ধরনের হলেও অত্যন্ত দামি। ঘন জঙ্গলের ভেতরে এক অভাবনীয় রাজকীয় ব্যবস্থা। এক পাশের দেয়ালে ভৈরব প্রান্তকের পুণ্যায়ব তৈলচিত্র, আর অন্য পাশের দেয়ালে এক বিভৎস মূর্তির ছবি। ছবির দিকে তাকালে গায়ের রক্ত যেন আতঙ্কে হিম হয়ে আসে। দুনিয়ার সমস্ত অমঙ্গল যেন রূপ পেয়েছে ওই বিভৎস আতঙ্ককর ছবির মধ্যে। কোনো ধর্মীয় মঠে এরকম একেবারেই বেমানান। আলমারি খুলে ব্রহ্মচারী আমার জন্য এক প্রস্ত পোশাক নিয়ে এলো। ধূসর রঙের আলখাররা আর লুঙ্গির মতো একটা টুকরো কাপড়। কৌতূহলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা কার ছবি? ব্রহ্মচারী কোনো জবাব দিল না। আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? যথাসময়ে স্বয়ং মহান্ত মহারাম আপনার কৌতূহলের নিবৃত্তি করবেন। আমি বাইরে অপেক্ষা করছি। আপনার কোনো প্রয়োজন হলে ঘণ্টা ধ্বনি করবেন, আমি আসব। স্বল্পভাগ ব্রহ্মচারী ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় হাতে লণ্ঠনটা রেখে গেল টেবিলের ওপর। পথশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু বৃথা চেষ্টা। দেহ মন ক্লান্ত, কিন্তু তবুও ঘুম এলো না। চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। ঢং ঢং করে দুবার ঘণ্টা ধ্বনি হলো।
নিঃশব্দে ঘরে ঢুকলো ব্রহ্মচারী জীবান্তক। তারপর আমার কাছে এগিয়ে এসে বলল, মহান্ত মহারাজ আপনার ভোজন কক্ষে স্মরণ করেছেন। জীবান্তকের পিছু পিছু সিঁড়ির দিকে এগোলাম। সেই বৃষ্টি ঝড়া রাতে নৌশভোজের স্মৃতি চিরকাল আমার মনে থাকবে। পরবর্তী অংশটুকু আগামীকাল নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।